আজকে আমি যে কাহিনী এক্সপ্লেন করতে চলেছি একদম অস্কার লেভেলের সিনেমা। শুধু তাই নয়, আমার দেখা এখনো পর্যন্ত ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি। হ্যাঁ, আপনারা থাম্বনেল ঠিকই দেখেছেন, ভয়ঙ্কর একটি গ্রামের কাহিনী। কিন্তু গ্রামটি কেন ভয়ঙ্কর তা কি আপনি জানেন? গল্পের কাহিনীর প্রত্যেকটা টার্ন টুইস্ট পুরো মাথা ঘুরিয়ে দেবে। তাই বেশি কথা বলবো না, হাতে টাইম থাকলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। অ্যান্ড টাইম লাইন বাংলা প্রেজেন্ট তুম্বার। তো পুরো সিনেমাটিকে 3টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে তাদের টাইম লাইন অনুযায়ী। আসলে তুম্বার একটি গ্রামের নাম, কিন্তু এই গ্রামটিকে ঘিরে রয়েছে হাজারো বছর ধরে ভয়ানক একটি কাহিনী। ইনি হচ্ছেন আনাজ এবং সোনার দেবতা। তো ফিল্মের কাহিনী অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছিল তখন আমাদের পৃথিবী ছিল এই দেবীর গর্ভে। সেখান থেকে তৈরি হয় 16 কোটি দেবতা। কিন্তু দেবী তার প্রথম সন্তান হস্তরকে সব থেকে বেশি ভালোবাসত। কিন্তু হস্তরের মনে ছিল লোভ এবং লালসা। সে ছলনা করে দেবীর সমস্ত সোনা দানা হাতিয়ে নেয়। কিন্তু যখনই আনাজের দিকে হাত বাড়ায় তখন বাকি দেবতারা রেগে গিয়ে আগুন দিয়ে তার উপর আক্রমণ করে। তাই হস্তর দেবীর সোনা দানা নিয়ে নিলেও আনাজ কিন্তু কখনোই নিতে পারেনি। যখন বাকি দেবতারা হস্তরকে মারতে যাবে ঠিক তার আগেই সেই দেবী নিজের সন্তানকে বাঁচিয়ে নেয়, কিন্তু শর্ত রাখে যে হস্তরের নাম কোনোদিনও পৃথিবীতে নেওয়া হবে না আর কেউ তাকে পুজো করবে না। কিন্তু যদি কেউ তাকে পুজো করে তার ফল কিন্তু ভয়ানক হতে পারে। আর বাকি দেব দেবতাদের রাগ তুম্বার গ্রামের ওপর সবসময় বৃষ্টির মতো পড়তে থাকবে। কিন্তু মানুষ বড়ই লোভী। মানুষেরা হস্তরকে এটা ভেবে পুজো করতে থাকে যে তার কাছে প্রচন্ড পরিমাণে স্বর্ণ মুদ্রা রয়েছে, যদি তাকে পুজো করা যায় তাহলে আমরাও সোনার মুদ্রা পেতে পারি। কিন্তু একটা কথা মনে রাখা ভালো যে হস্তর কোনো দেবতা নয়, সাক্ষাৎ শয়তানের রূপ। তো এরপর সিন শিফট হয় আর আমরা তুম্বার গ্রামের একটি রাজপ্রাসাদকে দেখতে পাই। সময়টা 1918, মানে তখনও ভারত স্বাধীন হয়নি। তো রাজপ্রাসাদের সামনে লাল কাপড় পরা একজন মহিলাকে দেখতে পাই। মহিলাটি আসলে জমিদার বাড়িতে জমিদারের সঙ্গে রাত কাটাতে আসতো। তো একদিন রাত্রে সেই মেয়েটি জমিদারকে বলে যে আমার একটা স্বর্ণ মুদ্রা চাই। কিন্তু জমিদার বলে সোনার মুদ্রা তো এমনি এমনি পাওয়া যায় না, কামাতে হয়। আর এইদিকে আমরা সেই জমিদারের রুমের ভেতরেই এক কোণে স্বর্ণ মুদ্রা ধরে রাখা একটি হস্তরের মূর্তি দেখতে পাই, যেটি কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মহিলাটি বলে আমাকে এবার যেতে হবে, নাহলে কিন্তু সেই বুড়ি জেগে যাবে। এইবার বুড়িটাকে এইটা আমরা কাহিনীর আরো আগে জানতে পারবো। তো এরপর সিন শিফট হয় আর আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই। আসলে বাচ্চা দুটো সেই মহিলাটির ছেলে, যার মধ্যে বড় ছেলের নাম বিনায়ক আর ছোট ছেলের নাম সদাশিব। তারা দুজন তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল। তারা ভালো মতোই জানে যে তার মা কোথায় যায়, কিন্তু আজকে আসতে অনেকটাই দেরি হচ্ছে। তাই বিনায়ক তার ভাইকে বলে তাহলে বুড়িকে খাবার দেবে কে? বুড়িকে যদি খেতে দেওয়া না হয় তাহলে তো সে জেগে যাবে। তাই সময় নষ্ট না করে নিজেরাই রান্না করে খাবারের থালা নিয়ে ভয়ে ভয়ে বিনায়ক আস্তে আস্তে বুড়ির রুমের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক তার আগেই তার মা চলে আসে আর বাচ্চা দুটোকে আটকে দেয়। তারপর নিজে আবার রান্না করে বুড়িটিকে খেতে দিতে যায়। তো সেই দিন রাত্রে বিনায়ক তার মাকে বলে যে জমিদার স্বর্ণ মুদ্রা দিয়েছে নাকি আজকে? তার মা বলে না, দেয়নি। এই শুনে বিনায়ক রেগে গিয়ে জমিদারকে গালাগালি দেয় যে সালা হারামজাদা। কিন্তু তার মা রেগে গিয়ে তাকে থাপ্পড় লাগিয়ে বলে যে নিজের বাবা সম্পর্কে এরকম গালাগালি দিতে তোর লজ্জা লাগে না? আর ঠিক এইখানেই আমরা জানতে পারি যে আসলে সদাশিব আর বিনায়ক এই দুটি ছেলে জমিদারের অবৈধ সন্তান। আর যেহেতু জমিদার তাদেরই বাবা হয়, তাই বিনায়ক সবসময় চাইতো তার বাপের সম্পত্তির ভাগ নিতে। কিন্তু ঠিক তখনই বুড়ির রুম থেকে ভয়ঙ্কর স্বরে কেউ যেন বলতে থাকে আমায় ছেড়ে দে, আমার খাজানা চাই না, আমি তো মুক্তি চাই। সেই মহিলাটি হাতে একটি কুলহাড়ি নিয়ে আস্তে আস্তে বুড়ির রুমের দিকে গিয়ে বলে বুড়ি শুয়ে পড়, না হলে হস্তর চলে আসবে। আর এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই অবাক কাণ্ড যে সেই বুড়ি শুয়ে পড়ে, তার আর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না। বুড়ির বয়স প্রায় 200 বছরের বেশি, কিন্তু এমনটা কেন? এই প্রশ্নের উত্তর আমরা একেবারে লাস্টে পাবো। আর হ্যাঁ, অডিয়েন্সদেরকে বলছি, এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ হালকা করে দাবিয়ে দাও। তো পরের দিন সকালে জানা যায় যে জমিদার আর বেঁচে নেই। এই খবরটি পাওয়ার পর বিনায়কের মা তাকে বলে যে চল আমরা তুম্বার ছেড়ে অন্য জায়গাতে চলে যাই। আর এইখানে মহিলাটির মধ্যে একটা যেন ভয়ের ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি। তো যাই হোক, বিনায়ক তার মাকে বলে যে তাহলে সেই বুড়ির কি হবে? সে তো জমিদারের ঠাকুমা, তাই না? আর ঠিক এইখানেই আমরা জানতে পারি যে বুড়িটি হলো আসলে জমিদারের ঠাকুমা। কিন্তু যেখানে জমিদার এত বয়স্ক হয়ে মারা গিয়েছে, তার ঠাকুমা কি করে এখনো বেঁচে আছে? এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর কিন্তু আমরা মুভিটির লাস্টে পাবো। তাই লাস্ট পর্যন্ত অবশ্যই
অবশ্যই দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে বস। কিন্তু পরের দিন সকালে একটি ঘটনা ঘটে। সদাশিব মানে সেই ছোট্ট ছেলেটি গাছ থেকে পড়ে যায় আর মাথা ফেটে রক্ত বের হয়। তার মা তাকে নিয়ে গরুর গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু বিনায়ক বলে যে তাহলে বুড়িকে খাবার দেবে কে? তার মা বলে আজকে বুড়িকে কিন্তু তোকেই খাবার দিতে হবে। আর হ্যাঁ, যদি কোনো কারণে সেই বুড়ি জেগে যায় তাহলে একটাই কথা বলিস যে শুয়ে পড়, না হলে হস্তর চলে আসবে। এরপর বিনায়ক বাড়িতে এসে বুড়ির জন্য কিছু খাবার রান্না করতে যায়, কিন্তু ঠিক তার আগেই বুড়ির রুম থেকে আওয়াজ আসে, আয় আমার কাছে আয়, আমার খাজানা চাই না, আমি মুক্তি পেতে চাই। আমার তো খিদে পেয়েছে, খেতে দিবি না? তুই খাজানা চাস তাই না? তাহলে আমার কাছে আয়। বাচ্চাটি খাজানার কথা শুনে লোভে পড়ে যায় আর বুড়ির দরজা খুলে ফেলে। এখানেই আমরা প্রথমবার সেই বুড়িকে দেখতে পাই, যাকে দেখতে কোনো মানুষ নয়, ভয়ঙ্কর রাক্ষসের মতো। বাচ্চাটি বলে, বুড়ি খাজানা কোথায়, আমাকে দে। কিন্তু বুড়ি বলে, খাজানা চাই তাই না? আয় আমার কাছে আয়, আমার তো খিদে পেয়েছে, এক কাজ কর তুই আয়, আজকে তোকেই খাই। এই কথা শুনে বিনায়ক তো ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর বুড়ির জন্য খাবার বানাতে যায় আর মনে করতে থাকে যে তার মা তাকে যাওয়ার সময় কি বলে গিয়েছিল, শুয়ে পড় না হলে হাতি চলে আসবে, শুয়ে পড় না হলে পাখি চলে আসবে। কিন্তু কিছুতেই আর মনে করতে পারে না। কিন্তু ঠিক তখনই পিছন থেকে সেই বুড়ি চলে আসে আর তাকে পা ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই বিনায়কের মনে পড়ে যায় আর সে চিৎকার করে বলে ওঠে, বুড়ি শুয়ে পড় না হলে হস্তর চলে আসবে। এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই সেই বুড়ি আস্তে আস্তে ঘুমিয়ে নেতিয়ে পড়ে। তো কিছুক্ষণ পর তার মা এসে কাঁদো কাঁদো স্বরে তাকে বলে যে তোর ভাই সদাশিব আর বেঁচে নেই, চল আমরা তুম্বার ছেড়ে চলে যাই। এরপর যখন নৌকোয় করে তারা যাচ্ছিল তখন বাচ্চাটি বলে যে মা চল না আমরা জমিদারের বাড়িতে ফিরে যাই, কারণ ওইখানে সোনার মুদ্রাগুলো রয়েছে তাই না, ওইগুলো পেলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তখন তার মা রেগে গিয়ে তাকে একটি সোনার মুদ্রা দেয়, কিন্তু বাচ্চাটি বলে যে এটি তো মাত্র একটি, জমিদারের বাড়িতে স্বর্ণ মুদ্রার পুরো ভান্ডার রয়েছে, চল না গিয়ে আমরা ওইগুলো নিয়ে আসি, কারণ ওই বাড়ির সম্পত্তি পাওয়া আমাদের কিন্তু অধিকার। আর এইখানে একটি কথা বলে রাখি যে এই স্বর্ণ মুদ্রাগুলি এতটাই অভিশপ্ত যে যাদের হাতে যায় তাদের মধ্যে কামনা বাসনা লোভ লালসা বেড়ে যায়। আর এই কথাটি তার মা ভালো মতোই জানতো, তাই তার মা বিনায়ককে তার মাথার দিব্যি দিয়ে বলে যে বল আমায় কথা দে যে তুই কোনোদিনও এই তুম্বার গ্রামে ফিরে আসবি না। আর এইখানে সিনেমাটির ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যায়। এরপর 15টা বছর কেটে যায় আর মুভিটির দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়। আমরা বিনায়ককে দেখতে পাই যে কিনা হাতে ছাতা ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামছে, তার মানে বিনায়ক তার মায়ের দিব্যি ভেঙে দিয়ে এই তুম্বারে আবার ফিরে এসেছে। বিনায়ক কিন্তু প্রচন্ড লোভী, স্বর্ণ মুদ্রার লোভ তার এখনো মাথা থেকেই নামেনি। তার মা হয়তো এখন আর বেঁচে নেই, তো যাই হোক সে সোজা তার নিজের বাড়িতে চলে আসে যেখানে একসময় সেই বুড়িটিকে রাখা ছিল, কারণ সে ভালো মতোই জানে যে সোনার খাজানার খোঁজ যদি কেউ দিতে পারে তাহলে সেটা একমাত্র বুড়ি। নিজের বাড়িতে মাকড়সার ফাঁদ আগাছা জঞ্জাল সরিয়ে যখন সে ভেতরে আসে দেখতে পায় যে সেই বুড়ির শরীর থেকে মস্ত বড় একটি গাছ বেরিয়ে গেছে আর তার মাঝে একটা হৃৎপিণ্ড ধুকপুক করছে, কিন্তু সেই বুড়ি এখনো মরেনি, সে যেন জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে। বিনায়ক বলে, বুড়ি জমিদারের সোনার খাজানা কোথায় রয়েছে? বুড়িটি বলে, তুই কিন্তু প্রচন্ড লোভী, আমার খাজানা চাই না, আমার মুক্তি চাই, তুই দিতে পারবি? বিনায়ক বলে, হ্যাঁ মুক্তি আমি দিতে পারি, তবে তার আগে সোনার খাজানার সন্ধান আমার কিন্তু চাই। অ্যান্ড ফাইনালি বুড়িটি তাকে বলে দেয় যে সেই খাজানা জমিদারের রাজবংশের কুয়োর ভেতরে লুকানো আছে। বিনায়ক তো আনন্দে শুনে সেখান থেকে চলে যায় আর দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত খুঁজতে থাকে রাজবংশের সেই কুয়ো কোথায় আছে। অ্যান্ড ফাইনালি বহু মাস পর সেই কুয়োটির খোঁজ পেয়ে যায়, কিন্তু ভেতর থেকে স্বর্ণমুদ্রা কিভাবে নিয়ে আসতে হয় এই পদ্ধতি কিন্তু সে জানতো না। তাই বিনায়ক আবার বুড়ির কাছে ফিরে আসে আর বুড়িটি তাকে বলে দেয় যে সেই কুয়োর ভেতর থেকে স্বর্ণমুদ্রা কি করে বের করে নিয়ে আসতে হয়। আর বিনায়ক তার কথা অনুযায়ী বুড়িটিকে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে এই জন্মের জন্য মুক্তি দিয়ে দেয়। সেই কুয়োর ভেতর থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে তুম্বার ছেড়ে আবার সে নিজের বাড়ি পুনাতে ফিরে আসে আর দেখতে পায় যে তার চলে যাবার পর তার বউ বাড়িতে ছোট্টখাটো একটি আটার ব্যবসা চালু করেছে। বিনায়ক তার বউকে বলে যে এই সব কিছু করার দরকার নেই, আমরা এইবার বড় লোক হয়ে যাব। সময়টা ব্রিটিশ শাসনকাল, মানে আজ থেকে প্রায় 80 বছর আগের ঘটনা। আর সেই সময় কিন্তু 10 টাকা 30 টাকার মূল্য প্রায় অনেক বেশি। তো সংসারের টানাপোড়েনের জন্য বিনায়ক রাঘব নামের এক মহাজনের কাছ থেকে 30 টাকা ধার করেছিল। তাই বিনায়ক রাঘবকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে বলে যে এটি আমার বাপের সম্পত্তি, যার মূল্য কিন্তু প্রায় 100 টাকা হবে। রাঘব 30 টাকা কেটে নিয়ে বাকি টাকা তাকে ফেরত দিয়ে দেয়। আর এইভাবে তুম্বার থেকে
থেকে প্রচুর স্বর্ণ মুদ্রা নিয়ে এসে বিনায়ক রাঘবকে বিক্রি করত। রাঘব তো দেখে অবাক, সে বারবার জানতে চায় যে এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে পেয়েছে, কিন্তু বিনায়ক তাকে বারে বারে একই কথা বলতো যে এই সবই আমার বাপের সম্পত্তি। তুমবাড়ের রাজবংশে কুয়োর ভেতরে যে স্বর্ণ মুদ্রা পাওয়া যায় এই কথা কিন্তু বিনায়ক ছাড়া আর কেউই জানতো না। সোনার মুদ্রা নিয়ে এসে মহাজনকে বিক্রি করে বিনায়ক লালে লাল হয়ে যায়, আর তার আর্থিক অবস্থা আগের থেকে এতটাই ভালো হয়ে গিয়েছিল যে সে মহাজনকেও ছাপিয়ে যায়। আর এক সময় এমন অবস্থা আসে যে সেই মহাজন রাঘবের পুরো ভিখিরির মতো অবস্থা হয়ে যায়। তাই সে একদিন বিনায়কের অবর্তমানে তার বাড়িতে এসে তার বউকে জিজ্ঞেস করে যে আচ্ছা, তোমার স্বামী এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে পায়, আগে তো কোনোদিন নিয়ে আসতো না। মানে রাঘব ছলে বলে কৌশলে তার বউয়ের কাছ থেকে জানার চেষ্টা করেছিল যে আসলে সত্যিটা কি। কিন্তু সত্যি কথা বলতে বিনায়কের বউ কিন্তু জানতো না যে তার স্বামী কত বড় চাল খেলছে। তাই সে রাঘবকে শুধু একটাই কথা বলে যে আমি তো জানি না, তবে আমাদের তুমবাড় নামের কোনো জায়গাতে বিনায়কের দেশ বাড়ি ছিল আর সেইখানে একটি রাজবংশ আছে, তাই সম্ভবত আমার স্বামী সেখান থেকেই এত স্বর্ণমুদ্রা নিয়ে আসতে পারে। এই কথা শুনে রাঘব একটি বড় চাল চালে আর 50 টাকা দিয়ে বিনায়কের জন্য একটি মেয়েকে ভাড়াতে নিয়ে আসে। সে মেয়েটিকে বলে রেখেছিল যে বিনায়ককে কোনো রকম 2 দিনের জন্য এইখানে আটকে রাখতে। মেয়েটিকে পেয়ে বিনায়ক তো বেশ খুশি আর নিজের বউয়ের হাত থেকে আড়াল করার জন্য তাকে চিলেকোঠার ঘরে আশ্রয় দেয়। কিন্তু বিনায়ক এত বোকা নয়, সে মেয়েটিকে আরো বেশি টাকার লোভ দেখিয়ে সমস্ত সত্যি কথা জেনে নেয় যে রাঘবের প্ল্যানিংটা কি। আর এইদিকে আমরা দেখতে পাই যে সেই মহাজন রাঘব অলরেডি স্বর্ণ মুদ্রার লোভে তুমবাড়ে রাজবংশে পৌঁছে গিয়েছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই স্বর্ণ মুদ্রা এতটাই অভিশপ্ত যে যার হাতে যায় তার মধ্যে লোভ লালসা বেড়ে যায়। রাঘবের কিন্তু একই সিচুয়েশন হয়েছিল, কিন্তু এই রাজবংশে হাজার খুঁজেও সে একটাও স্বর্ণ মুদ্রা খুঁজে পায়নি। কিছুক্ষণ পর বিনায়ক সেখানে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে দেখতে পায় যে রাঘব অনেকক্ষণ ধরে খাজনার সন্ধান করছে। বিনায়ক এইখানে একটি চাল খেলে আর রাঘবকে দেখিয়ে দেখিয়ে সে কুয়োর ভেতরে নামে, যেন সে রাঘবকে দেখেও দেখেনি এরকম একটা ভান করে। তো কিছুক্ষণ পর কুয়োর ভেতর থেকে উঠে আসে আর তার হাতে ছিল অনেকগুলো স্বর্ণ মুদ্রা। এই দেখে রাঘব বুঝে যায় যে তাহলে যত রহস্যের ঠিকানা ওই কুয়োর ভেতরেই আছে। তাই বেশি দেরি না করে রাঘব একটি দড়ির সাহায্যে হাতে হারিকেন নিয়ে কুয়োর দরজা সরিয়ে ভেতরে নামতে থাকে। কিন্তু যতই সে নিচে নামে বুঝতে পারে যে সে যেন কোনো জীবন্ত কিছুর ভেতরে নামছে। কুয়োর দেওয়াল যেন নিঃশ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ডের মতো যেন ধুকপুক করছে। দেওয়ালের গায়ে লেগে থাকা চ্যাপচ্যাপে আঠা তার উপর এসে পড়ে, যেন মনে হয় সে কোনো জীবন্ত রাক্ষসের ভেতরে চলে এসছে। রাঘব কিন্তু জানতো না তার জন্য কত ভয়ঙ্কর বিপদ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে তার সামনে একটি টিফিন বক্স দেখতে পায়। বক্সের ভেতরে রাখা ছিল একটি আটার পুতুল। রাঘব যেই না বক্সটিকে খুলে ঠিক তখনই তার পেছন থেকে কিছু যেন একটা এসে তার উপর হামলা করে আর চারিদিকে একেবারে অন্ধকারে ছেয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে বিনায়ক হ্যারিকেন নিয়ে এই কুয়োর ভেতরে আসে আর দেখতে পায় যে তার মহাজন রাঘব এখন জীবন্ত দেওয়ালের ভেতরে আটকা পড়ে আছে। রাঘব তাকে কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে আর পারে না। মানে রাঘবকে লোভ দেখিয়ে এইখানে নিয়ে আসা আর এইভাবে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যানটা কিন্তু বিনায়ক নিজেই করেছিল, কারণ সে চাইতো না যে এই স্বর্ণ মুদ্রার খোঁজ সে ছাড়া এই দুনিয়াতে দ্বিতীয় জন আর কেউ জানতে পারুক। বিনায়ক বলে রাঘব শুয়ে পড়, না হলে হস্তর চলে আসবে। আর এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই রাঘব ঘুমিয়ে পড়ে। এখানে একটা ছোট্ট ব্যাপার জানার আছে যে রাঘব আর সেই বুড়ির কিন্তু একই অবস্থা হয়েছিল। মানে দুইজনের মধ্যেই স্বর্ণ মুদ্রার লোভ জাঁকিয়ে বসেছিল আর দুজনেই হয়তো কোনো না কোনো সময় এই কুয়ার ভেতরে আসে আর হস্তরের কামড় খায়। হস্তরের কামড়ে তাদের আয়ু তো বেড়ে যায়, কিন্তু সেই জীবন কোনো নরকের থেকে কম নয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে বিনায়ক তার চারপাশে আটা দিয়ে একটি গন্ডি কেটে হস্তরকে ডাকতে থাকে। আর এইখানে আমরা প্রথমবার এই সিনেমাটির সব থেকে মেন ভিলেন হস্তরকে দেখতে পাই, যার মাথায় একটি সোনার মুকুট লাগানো ছিল। কিন্তু হস্তর সে আটার গন্ডির ভেতরে যেতে পারে না, কারণ মুভিটির শুরুতেই বলা হয়েছিল যে হস্তর দেবীর সোনা দানা ছিনিয়ে নিয়েছিল কিন্তু আনাজ কখনো নিতে পারেনি। তাই তার মধ্যে খিদে মেটার যে ব্যাপারটা কখনোই পূর্ণ হতো না, হস্তর সবসময় ক্ষুধার্ত থাকতো। তো আটার গন্ডির ভেতরে যেতে না পেরে এই পাশে রাঘবের একটি হাতকে কেটে সেদিকেই খেতে থাকে। রাঘব যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর এইদিকে বিনায়ক চিৎকার করে সে আটার পুতুলটি গন্ডির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর হস্তর যখন তড়িঘড়ি করে সেই পুতুলটিকে খেতে থাকে, ঠিক তখনই বিনায়ক হস্তরের পেছনে থাকা কাপড়ে টান দেয় আর ভেতর থেকে অনেক স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসে। মুদ্রাগুলিকে কুড়িয়ে নিয়ে হাতে থাকা হ্যারিকেনটি রাঘবের দিকে ছুঁড়ে মারে, যাতে সে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে এই জন্মের জন্য মুক্তি পেয়ে যায় আর দড়ি দিয়ে কুয়োর বাইরে চলে আসে। আর এইখানে সিনেমাটির সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে যায়।
এরপর শুরু হয় ফাইনাল চ্যাপ্টার। সময়টা 1947, মানে স্বাধীন ভারত। বিনায়কের বয়স আগের থেকে অনেকটাই বেড়েছে, তাই দড়ি দিয়ে ওঠানামা করা তার দ্বারা হয় না। কিন্তু হ্যাঁ, আগের থেকে লোকটা কিন্তু অনেকটাই বড় লোক হয়ে গিয়েছে, তাই মজ মস্তি, নেশা, মেয়েবাজি এইসব নিয়েই তার সময় কেটে যেত। এখন বিনায়কের একটি ছেলে আছে যার নাম পাণ্ডুরাম। পাণ্ডুরামকে দেখতে একদম বিনায়কের ছেলেবেলার মতো। তার বাবা তাকে বারে বারে দড়ি দিয়ে ওপরে ওঠানামা শেখায়, আর কতগুলো গুটি সে কুড়িয়ে পেয়েছে, কত সময়ের ভেতরে এই কাজটি কমপ্লিট করতে পেরেছে, এই সমস্ত কিছু সে তার ছেলেকে শেখাতে থাকে। কিন্তু তার বাবা তাকে কেন শেখাচ্ছে এই কথাটি কিন্তু পাণ্ডুরাম জানতো না। তো কয়েক মাস পর বিনায়ক তার ছেলেকে নিয়ে নিজের দেশ বাড়ি আবার তুমবাড়ে নিয়ে আসে। রাস্তায় যাবার সময় বিনায়ক তার ছেলেকে সমস্ত ঘটনা বলে, যে এই স্বর্ণ মুদ্রা এত বছর ধরে সে কোথা থেকে কিভাবে নিয়ে আসে। আর কিছুক্ষণ পর তারা দুজনেই সেই রাজবংশে পৌঁছে যায় আর কুয়োর ভেতরে দড়ি দিয়ে নেমে আসে। বিনায়ক ছেলেকে বলে যে হস্তর কখনোই দেবীর আনাজ নিতে পারেনি, তাই সে সবসময় ক্ষুধার্ত থাকে আর আটা দিয়ে নিজের চারপাশে একটি গন্ডি কাটে। হস্তর কখনোই এই গণ্ডির ভেতরে আসতে পারবে না। যখনই হস্তর খেতে ব্যস্ত থাকে তখন তার মধ্যে কোনো জ্ঞান থাকে না, তখনই তার পেছনে টান দিয়ে স্বর্ণ মুদ্রা কুড়িয়ে নিতে হয়। কিন্তু আজকে তো আমরা কোনো পুতুল নিয়ে আসেনি, তাই পরে অন্য একদিন দেখাবো। কিন্তু পাণ্ডুরাম বলে যে আমি একটা আটার পুতুল লুকিয়ে নিয়ে এসেছি। আর যখনই সে জামার ভেতর থেকে পুতুলটি বের করে, ঠিক তখনই সেখানে হস্ত চলে আসে। বিনায়ক স্বপ্নেও ভাবতে পারেনি যে তার ছেলে এই রকম কাণ্ড করবে। বিনায়ক তার ছেলেকে কোনো রকম বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাণ্ডুরাম স্বর্ণ মুদ্রার লোভে পড়ে যায়। সে গিয়ে হস্তরের পেছনে টান দেয় আর সমস্ত মুদ্রা কুড়িয়ে বহু কষ্টে বাপ ছেলে এই কুয়োর বাইরে বেরিয়ে আসে। বিনায়ক তার ছেলেকে বেধড়ক মারতে থাকে আর বলে যে বল হারামজাদা, এই কাজটি কেন করলি? আমি কি বলেছিলাম আটার পুতুল নিয়ে আসতে? দ্বিতীয়বার যেন এইরকম কাজ না হয়, আমাকে না জানিয়ে কোনো কাজ করবি না। তো যাই হোক, এরপর পাণ্ডুরাম তার মাকে কয়েনগুলো দেখিয়ে বলে যে এইগুলো আমি তুমবার থেকে নিয়ে এসেছি। তার মা তো দেখে অবাক। সে তার ছেলেকে বলে যে তুই তুমবারে গিয়েছিলি, তাহলে তুই সেখানে কি দেখেছিস? কিন্তু পাণ্ডুরাম বলে যে ওইসব নিয়ে ভাবার দরকার নেই, এই ব্যাপারটা আমি আর বাবা দেখে নেব, তুমি শুধু বাড়ির কাজ সামলাও। আর হ্যাঁ, আমি কিন্তু আগেও বলেছিলাম যে এই কয়েনগুলো যার কাছে যায় তার মধ্যে লোভ লালসা বেড়ে যায়। বিনায়ক আর পাণ্ডুরাম কিন্তু এখন একই ক্যাটাগরির মানুষ হয়ে গিয়েছিল। বাচ্চাটির কাছে যেহেতু একটা স্বর্ণ মুদ্রা রয়েছে, তাই সে সেই মেয়েটিকে যাকে তার বাবা 50 টাকা দিয়ে কিনে নিয়েছিল, তাকে এক পিস স্বর্ণ মুদ্রা দিয়ে বলে আমি যখন বড় হব তখন তোমাকে বিয়ে করতে চাই। আর ছেলের এই ব্যাপারটি যখন বিনায়ক জানতে পারে, তখন সে এতটাই রেগে যায় যে একদিন তার ছেলেকে ধরে বেধড়ক মারতে থাকে। কারণ যত দিন যাচ্ছে পাণ্ডুরামের মধ্যে কিন্তু লোভ লালসা বাসনা আরো বেড়ে যাচ্ছিল। কিন্তু একদিন পাণ্ডুরাম তার বাবাকে বলে যে আচ্ছা বাবা, আমরা একটি পুতুল নিয়ে যাই আর হস্ত সেটিকেই খেতে ব্যস্ত থাকে, কিন্তু আমরা যদি একসঙ্গে অনেক পুতুল নিয়ে যাই তাহলে তো হস্ত সারাদিন খাবে, আর আমরা 10-12টা নয় বরং শত শত স্বর্ণ মুদ্রা একসঙ্গে পেয়ে যাব। এই শুনে বিনায়ক প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরে ভাবে যে না, ব্যাটার আইডিয়া তো মন্দ নয়। তাই সময় নষ্ট না করে পরের দিন সকালেই দুইজনে অনেকগুলো আটার পুতুল নিয়ে তুমবারে গিয়ে সেই কুয়োর ভেতরে নামে আর প্রত্যেকবারের মতো আটা দিয়ে একটি গন্ডি কাটে। এরপর কাহানির মধ্যে এমন একটা টুইস্ট আসে ভাই, যেটা দেখে পুরো আমার মাথা ঘুরে গিয়েছে। যখনই পাণ্ডুরাম টিফিনটির বক্স খুলে অনেকগুলো আটার পুতুল বের করায়, তখন সেখানে এক নয় একাধিক হস্তর চলে আসে। আর এই ব্যাপারটা কিন্তু বিনায়ক একদমই জানতো না। তার কারণ এতদিন ধরে সে সব সময় একটাই পুতুল নিয়ে আসতো, কিন্তু এইভাবে এতগুলো হস্তর যে চলে আসবে সে সেটা কল্পনাও করতে পারেনি। যতক্ষণ তারা এই গণ্ডির ভেতরে আছে একদম বিপদমুক্ত, কিন্তু কতক্ষণ, এক না এক সময় তো এই গণ্ডির বাইরে বেরোতেই হবে। এই দেখে পাণ্ডুরাম তো ভয়ে ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান আসে, তখন দেখতে পায় যে তার বাবা নিজের গায়ে সমস্ত পুতুলগুলোকে বেঁধে নিয়েছে। পাণ্ডুরাম তার বাবাকে শত চেষ্টা করে আটকানোর, কিন্তু সে তার কোনো কথা না শুনে বিনায়ক দড়ি দিয়ে ওপরে উঠতে থাকে আর সমস্ত হস্তরগুলো সে আটার পুতুল খাওয়ার জন্য বিনায়কের ওপরে সে হামলা করে। এই হামলাতে হস্তরগুলো এক এক করে গন্ডির ওপর পড়তে থাকে আর ছাই হয়ে ভস্ম হয়ে যায়। কারণ কাহানি অনুযায়ী যখনই হস্তর জোর করে আনাজ নিতে যাবে, ঠিক তখনই দেবী দেবতাদের রাগ আগুনের মতো হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়বে। আর এইখানে সেই ব্যাপারটাই হয়েছে। কিছুক্ষণ পর যখন
সমস্ত হস্তর মারা যায়, পান্ডুরাম দড়ি দিয়ে হ্যারিকেন নিয়ে কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে দেখতে পায় যে তার বাবার অবস্থা সেই বুড়ির মতো হয়ে গিয়েছে। শরীরের মধ্যে প্রাণ থাকলেও সেই শরীর যেন জীবন্ত লাশ। বিনায়ক তার ছেলেকে বলতে থাকে, আমার দিকে আয়, এই নে খাজানা, তুই তো এটাই চেয়েছিলিস তাই না, আয় আমার কাছে আয়। কিন্তু পান্ডুরাম ভয়ে কাঁপতে থাকে আর তার বাবার দিকে না গিয়ে হাতে থাকা হ্যারিকেন ছুঁড়ে মারে। আর বিনায়কের শরীর এইখানে জ্বলে পুড়ে ছাই হয়ে হস্তরের অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এক্স্যাক্টলি মুভিটির কাহিনী এইখানে শেষ তো হয়ে যায়, কিন্তু শেষে আমাদের দেখানো হয় যে সিনেমাটির সেকেন্ড পার্টও আসতে যাচ্ছে। আর এইরকম একটি তাগড়া সাসপেন্সের সাথে এই মাস্টারপিস সিনেমাটির কাহিনী এইখানে দা এন্ড হয়ে যায়।